প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব যক্ষ্মা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ খায়রুল আনাম 1967 সালের জানুয়ারিতে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, যক্ষ্মা বিষয়ে এক সময় এরকম কথা প্রচলিত ছিল যে যার হয় যক্ষ্মা তার নেই রক্ষা। আবার এখন আমরা শুনতে পাই যে যক্ষ্মা ভালো হয় সময় মতো ও সঠিক চিকিৎসায়। তো এই যে চিকিৎসার যে আধুনিকীকরণ এবং বিবর্তন, তার ফলে আমরা অনেকখানি যক্ষ্মা মুক্ত হতে পারছি। তারপরেও এখনও মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মা বা বিভিন্ন রকমের কমপ্লিকেশনও তৈরি হচ্ছে। সেই বিষয়ে আমরা শুনবো। তার আগে খুব সহজভাবে একটু জানতে চাই যক্ষ্মা রোগটা কি এবং এতে কারা আক্রান্ত হন? আচ্ছা, যক্ষ্মা রোগ হচ্ছে একটি সংক্রমণশীল রোগ, যা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এই জীবাণু দিয়ে আক্রান্ত হলে সেই রোগী যক্ষ্মা রোগ হয়। এই যক্ষ্মা রোগ শুধু ফুসফুসেই যে হয় তা নয়, সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই যক্ষ্মা রোগটা শ্বাসের মাধ্যমে যে আমরা নিঃশ্বাস নিই, বাতাসে প্রবাহিত জীবাণু যদি সেই আক্রান্ত রোগীর মধ্যে ঢোকে, সেক্ষেত্রে আমাদের ফুসফুসে সংক্রমণ হয়ে ফুসফুসে যক্ষ্মা হতে পারে। এছাড়াও অন্যান্য অঙ্গেও, শরীরের অন্যান্য অঙ্গেও যক্ষ্মা হতে পারে। যেমন বিশেষ করে বেশি প্রাদুর্ভাব দেখা দিচ্ছে ইদানিং, সেটা হচ্ছে হাড়ের যক্ষ্মা, মেরুদণ্ডের হাড়ের যক্ষ্মা, আমরা স্পাইনাল টিউবারকুলোসিস বলে থাকি। এছাড়াও কিডনিতে যক্ষ্মা হতে পারে, খাদ্যনালীতে যক্ষ্মা হতে পারে, এবং এখন আরও বেশি দেখা যাচ্ছে যে লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড টিউবারকুলোসিস, লিম্ফ নোডে যক্ষ্মা নিয়েও অনেক ক্ষেত্রে রোগীরা আসতেছে। যক্ষ্মায় তো সবাই আক্রান্ত হচ্ছেন না। এই যে বাতাস থেকে আমরা ইনহেল করি বা শ্বাস প্রশ্বাস যে নেই, এর মধ্যে যক্ষ্মার জীবনী আমাদের অনেকের শরীরে প্রবেশ করে। তার মধ্যে কেউ কেউ যক্ষ্মা রোগে আক্রান্ত হন, কেউ কেউ হন না। আসলে ঝুঁকিপ্রবণ কারা কারা যক্ষ্মায় বেশি আক্রান্ত হন? আসলে যক্ষ্মা জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়। যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তি সেই জীবাণু শ্বাসের মাধ্যমে তার ফুসফুসে ঢুকে সে সংক্রমিত হয়, যাকে বলে ইনফেকশন। ইনফেকশন হলেই যে রোগ হবে তা না। এই ইনফেকশন যাদের শরীরে জীবাণু প্রবেশ করলো, তাদের ক্ষেত্রে শতকরা 10 জনের যক্ষ্মা হতে পারে, বাকি 90 জনই এই যক্ষ্মা না হয়ে সেটা ভালো হয়ে যেতে পারে। তো এই 10 জনের মধ্যে যাদের যক্ষ্মা হচ্ছে, সাধারণত ধরে নেওয়া হয় যাদের পুষ্টিহীনতা রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে, তাদের ক্ষেত্রে এই যক্ষ্মাটা বেশি হচ্ছে। এলডারলি পিপল, পুষ্টিহীন যারা, বিভিন্ন রোগে ভোগে যারা বেশি, ঠিক বলেছেন, এবং লো প্রিভিলেজড, মানে একসঙ্গে অনেক লোক বসবাস করে। হ্যাঁ, একই ঘরে অনেক লোক বসবাস করছে বা অনেক লোক একসঙ্গে কাজ করছে, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে কিংবা বস্তি এলাকায়, এইসব ক্ষেত্রে যক্ষ্মার প্রাদুর্ভাবটা বেশি। একটা ধারণা এরকম প্রচলিত আছে যে আমার কাশি হচ্ছে এবং কাশির সঙ্গে রক্ত যাচ্ছে, তখন আমরা একটু আতঙ্ক বোধ করি। অবশ্যই এটা আতঙ্ক বোধ করারই বিষয়, কিন্তু তারপরে প্রধান আতঙ্কটা চলে যায় যে আমার যক্ষ্মা হয়েছে কিনা। আসলে কফের সঙ্গে রক্ত যাওয়া মানে কি যক্ষ্মা? আসলে কফের সঙ্গে রক্ত অনেক কারণেই যেতে পারে, তবে সচরাচর যে যক্ষ্মা হলে রক্ত যায়, এটা অনেক দিন থেকে একটা প্রচলিত আমাদের ধারণা চিকিৎসা শাস্ত্রে, বা রোগীরাও জেনে আসছে। তো যদি কাশির সঙ্গে যক্ষ্মা রোগীদের কাশির সঙ্গে রক্ত যায়, তখন ধরে নেওয়া যায় যে তার যক্ষ্মা সংক্রমণটা বেশি হয়েছে। যক্ষ্মা ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও রক্ত যেতে পারে কাশির সাথে। তার মধ্যে প্রধান যেটি হচ্ছে যে আমাদের ফুসফুসের ক্যান্সার জাতীয় রোগ হলে সেক্ষেত্রে কাশির সঙ্গে রক্ত যেতে পারে। আরও কিছু কিছু ফুসফুসের সংক্রমণ বা ইনফেকশন হওয়ার কারণে রক্ত যেতে পারে। সবচেয়ে বেশি আমাদের দেশে বা বিশ্বব্যাপী দেখা যাচ্ছে যে ব্রঙ্কাইটিস নামে একটা রোগ, যে রোগে ফুসফুসের মধ্যে ইনফেকশন হয়ে সেখানে অনেকগুলো ক্যাভিটি তৈরি হয়, ওখানে অনেক বাংলায় যদি বোঝাতে চাই গর্তের মতো তৈরি হয়, সেখানে ইনফেকশন হলেই কাশির সঙ্গে রক্ত আসতে পারে। তার মানে স্যার, কাশির সঙ্গে রক্ত যাওয়া মানেই সেটা যক্ষ্মা নয়, তবে যক্ষ্মা হলেও কাশির সঙ্গে রক্ত যেতে পারে।
এই কাশির সঙ্গে রক্তজা এবং কাশি হওয়া ছাড়া যক্ষায় কমনলি আর কি ধরনের উপসর্গ দেখা দেয়? যক্ষায় সাধারণত রোগীরা নিয়ে এসে কিছু কিছু সমস্যার কথা বলে, অনেক সময় রোগীরা ভুলেও যায় যে এইসব সমস্যাগুলো হয়েছে। এক, যে জ্বর, যে যদি দেখা যায় যে একটা রোগীর জ্বর হচ্ছে, স্বল্প মাত্রার জ্বর, বেশি অতিরিক্ত জ্বরও না, এবং এই জ্বরটা প্রায়শই সন্ধ্যাকালীন বা বিকেলের পর হচ্ছে বা রাতে হচ্ছে, এবং মাঝরাতে বা শেষ রাতে দেখা যায় খুব ঘাম দিয়ে তার জ্বর হচ্ছে। হয়তোবা এই অল্প জ্বর যারা পরিশ্রম করে সেই সব রোগীরা অনেক সময় ইগনোর করে বা বুঝে না বা ঠিক ঠাহর করতে পারে না, সেই ক্ষেত্রে জ্বরটা না বলে শুধু বলতে পারে যে মাঝরাতের দিকে খুব ঘাম হয়, তাতেও আমরা ধরে নিতে পারি যে স্বল্প মাত্রা জ্বর তার অনেক দিন থেকে হচ্ছে। এই জ্বর ছাড়াও তা রোগীর ধীরে ধীরে ওজন কমে যাবে, খাবার রুচি কমে যাবে, এসব লক্ষণও খুব প্রধান যক্ষা রোগের, আমরা যদি রোগ নির্ণয় করতে চাই। এই লক্ষণগুলি নিয়ে একজন রোগী আসলো, আসার পরে আপনি বলছিলেন যে অন্যান্য ফুসফুসের আরও কিছু রোগেও এই ধরনের কমন লক্ষণ দেখা দিতে পারে, সেক্ষেত্রে এটা যে যক্ষা হয়েছে সেটা কনফার্ম করেন কি করে? যক্ষা রোগীদের আমরা প্রথমেই যখন রোগীরা বলেন যে তার দীর্ঘমেয়াদী 3 সপ্তাহ বা 1 মাস 2 মাস থেকে জ্বর, আস্তে আস্তে তার ওজন কমে যাচ্ছে, খাবার রুচি কমে যাচ্ছে, কাশি হচ্ছে, এবং কাশির সঙ্গে অল্প মাত্রায় বা বেশি মাত্রায় কফ বেরোচ্ছে, এবং তার সঙ্গে রক্ত যেতেও পারে, নাও যেতে পারে, সেসব ক্ষেত্রে আমরা রোগীদেরকে প্রথমে একটা পরীক্ষা করিয়ে থাকি, সেটা হচ্ছে কফ পরীক্ষা। কফের মধ্যে জীবাণু নির্ণয় করবার জন্য আমরা বলে থাকি যে স্পুটাম ফর এএফবি। আমরা 2টা স্যাম্পল করি, রোগী আসার সাথে সাথে একটি, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এই 2টি কফ পরীক্ষার নমুনার মাধ্যমে আমরা যখন তার মধ্যে জীবাণু পাই, তাহলে নিশ্চিত হই যে তার কফ হয়েছে, কফে ফুসফুসে যক্ষা হয়েছে। আর জীবাণু না থাকলেও যে যক্ষা সেটা না, যক্ষা নয় সেটা না, জীবাণুমুক্তভাবেও যক্ষা রোগী থাকতে পারে। সেক্ষেত্রে আমরা আরও কিছু পরীক্ষা করে থাকি, যেমন বুকের এক্স-রে করিয়ে থাকি, যেটা চেস্ট এক্স-রে, পিআইভিউ। চেস্ট এক্স-রে পিআইভিউ এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার ফুসফুসের মধ্যে যে দাগ থাকে, সেই দাগের নমুনা দেখেও আমরা বুঝতে পারি যে তার টিবি হয়েছে বা যক্ষা হয়েছে কিনা। যেভাবেই হোক পরীক্ষা নিরীক্ষা করে আপনারা কনফার্ম করলেন। এক সময় বলা হতো যক্ষা দুরারোগ্য ব্যাধি, এখন যক্ষা ওই অর্থে দুরারোগ্য ব্যাধি নয়, এটা মোটেই চিন্তিত হওয়ার কারণ নেই, সহজ সাধ্য চিকিৎসা আছে এবং যক্ষা ভালো হয় সময় মতো সঠিক চিকিৎসায়। সেই সময় মতো সঠিক কি চিকিৎসাটা নেওয়া দরকার? আসলে যক্ষা রোগীর আসলেই এখন দুরারোগ্য রোগ নয়, চিকিৎসা খুব সহজ। কারণ যক্ষা রোগীর 2টা কারণে চিকিৎসা সহজ। এক, যে সময় মতো সঠিক মাত্রার এবং নির্দিষ্ট যতদিন সেবন করা দরকার ওষুধ, সেই ততদিন পর্যন্ত ওষুধ সেবন করলে যক্ষা রোগী প্রায়শই নিরাময় হয়ে যায়। আরেকটি হচ্ছে, আরেকটি কারণ হচ্ছে এটা সহজ চিকিৎসা এই জন্যই যে যক্ষা রোগী চিকিৎসার জন্য যে দীর্ঘমেয়াদী 6 মাস হোক বা 8 মাসের যে ঔষধ, সেই ওষুধটি সরকারিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সরকারিভাবে বিনামূল্যে সারা বাংলাদেশে দেওয়া হচ্ছে, যার ফলে ওই চিকিৎসার জন্য রোগীকে অর্থ ব্যয় করতে হচ্ছে না। স্যার, এই যে বিনামূল্যে এইরকম একটা চিকিৎসা পাচ্ছে এবং এখন আধুনিক চিকিৎসা, রোগী ভালো হচ্ছে, তো সমস্যা হলো এই যে 6 মাস বা 9 মাস ধরে দীর্ঘমেয়াদী চিকিৎসা, দিনে 2 বার বা 3 বার যে ওষুধ খেতে হয়, এটা অনেকের জন্যই, আমাদের সাধারণ শিক্ষিত নন যারা, সচেতন নন যারা, অনেকেই মিস করেন বা করেন না। সেই জন্য সমাধানটা কি? আসলে এটা আগে প্রথম দিকে হয়তো বা এই সমস্যাটা ছিল যে ওষুধ সেবন করছে না বা দীর্ঘমেয়াদী ওষুধ সেবনের প্রতি অনীহা, কিন্তু এখন এটি সমস্যা হচ্ছে না। কারণ যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি বলতে একটি কর্মসূচি সারা দেশব্যাপী রয়েছে, যার যে প্রোগ্রামের মাধ্যমে প্রত্যেকটি যক্ষা রোগীর গোড়দোড়ায় পর্যন্ত আমাদের স্বাস্থ্যকর্মীরা পৌঁছতে পারছে এবং তাদের খবর নিচ্ছেন যে ঠিকমতো ওষুধ সেবন করছে না। ইভেন যে ডটস প্রোগ্রাম, যেটা আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী এই ডটস প্রোগ্রাম সুখ্যাতি অর্জন করেছে যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচিতে। ডটস প্রোগ্রামের মাধ্যমে যে জিনিসটি করা হয়, যক্ষা রোগীদেরকে তার ঠিকানা, তার নাম নিয়ে তাকে যক্ষার ওষুধ দেওয়া হয়, তার সেবন করার যে পদ্ধতি সেটা বলা হয়, এবং প্রতিদিন যক্ষা যে ওষুধ নিরাময়ের জন্য ওষুধ সেবন করতে হবে এর গুরুত্ব কতটুকু সেটা বোঝানো হয়।
এবং পরবর্তীতে রোগীর বাড়িতে গিয়ে বা রোগীকে ডেকে নিয়ে এসে তার খবর নেওয়া হয় যে ঠিকমতো ওষুধ খাচ্ছেন কিনা, যার ফলে এই জিনিসটি আর আমাদের সমস্যা না যে যক্ষা রোগীরা ঠিকমতো ওষুধ খাচ্ছে না বা দীর্ঘমেয়াদী চিকিৎসা চালাতে পারছে না। ফলে এই রোগের ক্ষেত্রে রোগের চিকিৎসায় রোগী অনেকটা স্বশিক্ষিত হয়ে ওঠে, তাতে করে চিকিৎসা হচ্ছে। কিন্তু তারপরেও যক্ষার বিষয়ে এখন আমরা একটা বিষয়ে প্রায় আতঙ্কের কথা শুনতে পাই যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, এমনকি টোটাল ড্রাগ রেজিস্ট্যান্ট। এই বিষয়টা কি বা এটা হচ্ছে কেন? হ্যাঁ, ঠিকই আছে। সারা বিশ্বব্যাপী মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বা এমডিআর টিউবারকুলোসিস একটি আতঙ্ক। এরপরেও এক্সটিআর এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস বা টোটাল ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস টিডিআর, এটি আসলে আতঙ্কের ব্যাপার। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স দুইভাবে হতে পারে। একটি হচ্ছে যে ম্যানমেড, আর এটি হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স, যে একটা রোগীর প্রাথমিকভাবেই প্রথম থেকেই যে জীবাণু সংক্রমণ হয়ে তার যক্ষা হয়েছে, সেই জীবাণুই তার রেজিস্ট্যান্স, প্রচলিত যে যক্ষার ওষুধগুলো রয়েছে তার প্রতি রেজিস্ট্যান্স। তাদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটা রোগীর ডোজ যতটুকু হওয়া উচিত, পূর্ণমাত্রা ওষুধ নিয়মিতভাবে খাওয়ার পরেও যদি লক্ষণ তার না যায়, যক্ষা রোগের নিরাময়টা যেরকম হওয়ার কথা সেটা না হয়, সেই ক্ষেত্রে আমরা আবার পরীক্ষা করে থাকি, কপ পরীক্ষা করে থাকি বা জিন এক্সপার্ট টিবি। এই পরীক্ষার মাধ্যমে আমরা তখন খুব দ্রুতই নির্ণয় করতে পারি যে এটা ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস কিনা। সেই ক্ষেত্রে ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস হলে ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস চিকিৎসার জন্য যে আমাদের শিডিউল বা ডোজ বা ওষুধপত্র রয়েছে সেগুলো ব্যবহার করে থাকি। এরপরেও কিছু কিছু ক্ষেত্রে ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস রেসপন্স করে না বা নিরাময় হতে চায় না, এবং ফাইনালি কিছু কিছু রোগী খুব অল্প সংখ্যক তার এক্সটিআর বা এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্স বা টিডিআর বা টোটাল ড্রাগ রেজিস্ট্যান্স হয়। এর সংখ্যা যদিও কম, কিন্তু এর পরিণতি খুবই ভয়াবহ। যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের এই ডটস প্রোগ্রামটাকে আরও জোরালোভাবে করা এবং রোগীদেরকে সচেতন হওয়া, এবং এই টিউবারকুলোসিস ড্রাগটা যেন বাইরে অন্য রোগের ক্ষেত্রে কিছু কিছু ড্রাগ ব্যবহার করা হয় সেটা ব্যবহার না করা, যাতে করে এই ড্রাগের রেজিস্ট্যান্স ডেভেলপ না করে। আমরা আশা করছি স্যার আপনার এই পরামর্শ কার্যকর হবে এবং যক্ষামুক্ত জাতি পাবো আমরা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক সবাইকে আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যক্ষা সম্পর্কে, বিশেষ করে ফুসফুসের যক্ষা সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় একটি আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে যে পেটের ব্যায়ামটা করব সেখানে আমরা কিছু প্রপস ইউজ করব এবং পাশাপাশি সেটা ফ্রি হ্যান্ডে কিভাবে করবেন সেটাও দেখব। অনেক সময় আমরা দেখা যায় যে টিভিতে অনেক রকম বিভিন্ন পেটের ব্যায়ামের মেশিন দেখে 2 মিনিটে 5 মিনিটে পেট কমানোর কথাটা শুনি এবং বিশ্বাস করে ফেলি। তো এখানে আমার একটা অনুরোধ আছে যে যখন আপনার একটা জিনিস কিন্তু আইকিউটা ইউজ করবেন, কমন সেন্স, ইউজ ইউর কমন সেন্স, যে যখন শুধু একটা জায়গায় আপনি চাপাচাপি করবেন অথচ পুরো বডির ফ্যাটটা শরীরে রয়ে গেছে, সেটা বার্ন করার জন্য আপনি কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি করেন নাই, তখন সেই জায়গায় হয়তো মাসলটা টোন্ড হবে কিন্তু সেখানে সিক্স প্যাক হয়ে যাওয়ার কোনো রকম কিন্তু কোনো অপশান নেই, আনলেস আপনি যতক্ষণ না ফ্যাটটা বার্ন করছেন। ফ্যাট বার্ন করতে গেলে কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি ইজ আ মাস্ট এবং পাশাপাশি টোটাল বডি ওয়ার্কআউট ইজ আ মাস্ট। দিনে 5 বার শুধু পেটে ব্যায়াম করবেন এবং পেটে সিক্স প্যাক চলে আসবে, ইটস আ বুলশিট থিং। তো আমরা আজকে কেন পেটের ব্যায়ামটা করছি শুধু আলাদা করে দেখাচ্ছি, যে আমরা এর আগে হাতের পায়ের টোটাল বডি অনেক ওয়ার্কআউট দেখিয়েছি, বাট এখানে এখন আমরা দেখাচ্ছি যে কিছু প্রপস আছে যেগুলো ইউজ করে আপনি আসলেও পেটের টোনিংয়ের ব্যায়ামগুলো করতে পারেন, কিন্তু সেটা শুধু 5 মিনিট করলেই হবে না, পারফেক্টলি করতে হবে এবং অন্যান্য ব্যায়ামের সাথেই করতে হবে। তো এখানে আমরা 2টা প্রপস ইউজ করবো এবং সেটা ফ্রি হ্যান্ডে কীভাবে করবেন যখন কোনো প্রপস না থাকে সেটাও আমরা দেখাবো। আমাদেরকে প্রথমে দেখাবে লিও উইথ দ্য অ্যাব রোলার। Okay, Leo? Yes. And start. And yes, stay. And back. And 2. And back. And 3. একটু ধরে রাখো, this is pretty tough. হাত কাঁপছে, হ্যাঁ, pretty tough. And then back. যেটা হলো যে দেখে, ওকে ডান, যেটা হয় যে দেখে আমরা মনে করি যে আচ্ছা একটা রোলার দিয়ে সামনে যাচ্ছে, কিন্তু আসলে হলো যে এটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়, রোলারটা রোল করতে থাকে এবং ইউ হ্যাভ টু স্টে দেয়ার। তখন প্ল্যাঙ্কে যে মুভটা থাকতে হচ্ছে আপনার টোটাল কোর স্ট্রং রেখে, ব্যালেন্সে রেখে, হাতেরও ব্যালেন্সটা থাকছে, হাতে একটু পিছলে গেলে কিন্তু আপনি পড়ে যাবেন। সো ইটস আ বিট অ্যাডভান্স লেভেল এক্সারসাইজ। তো এখান থেকে যদি আপনি মনে করেন না এটা আমার জন্য বাবা খুব কঠিন হয়ে যাচ্ছে, তখন আমি কিভাবে করব, তাহলে আমরা তখন আমাকে হেল্প করবে এবার
তাসরিন উইথ দ্য স্ট্যাবিলিটি বল কিভাবে তখন করবেন। ওকে and Tasreen, okay and go. Hold the ball and stay for a while and then curl back. Fine. And again roll and stay. এখানটাও আমরা একই দেখছি যে কোরটা স্ট্রং রাখতে হচ্ছে এবং আমরা মনে করছি যে অনেক বড় তো একটা বল পেয়ে গেছে, তাহলে আর এবার আর ব্যাপারটা কি, এবার তো আর তার ব্যালেন্সের ব্যাপার নেই, কিন্তু অ্যাকচুয়ালি বল রোলস। হ্যাঁ, তো কি হচ্ছে এখানেও কিন্তু সেই ব্যালেন্সের ব্যাপারটা থাকছে, ওকে কিন্তু অনেক স্ট্রংলি এখানে পুশ করে এটা ধরে রাখতে হচ্ছে, পুরো হাতের কাজ হচ্ছে এবং কোর পাওয়ারে থাকতে হচ্ছে। দেন যখন কার্ল করে আনছে তখনও প্রেশার দিয়ে আনতে হচ্ছে, যদি প্রেশারটা না দেয় তাহলে বল তখনও রোল করে এদিক ওদিক চলে যাবে। সো দেখতে খুব সুন্দর কিন্তু করতে কিন্তু তেমনই ইফেক্টিভ এবং টাফ। ওকে, আরেকবার দেখি তাসরিন, গো, প্রেস, yes, inhale and exhale, curl up. Nice, perfect, perfect, সুন্দর। তো যখন আমরা ভাবছি যে আচ্ছা আমার তো বলও নাই, আমার রোলারও নাই, সেজন্য কি আমি ব্যায়ামটা করবো না, হ্যাঁ এই ব্যায়ামটা আপনি তখন করতে পারবেন, অবশ্যই পারবেন। সেটার ফ্রি হ্যান্ড ভার্সানটা কী হবে সেটা আমাদেরকে দেখাবে নুশা। ওকে নুশা, and arms up and down and with the count 1 2 3 4. this is plank itself. এটা কোর এক্সারসাইজ, এটা আপনারা 10 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ধরে রাখা পর্যন্ত প্র্যাকটিস করতে পারেন, যেটা কিনা অ্যাবস, লোয়ার ব্যাক, সাইড অবলিক সব কিছু সহ, হাত পা সব কিছু সহ কাজ করে। এখন আমরা ওই ব্যায়ামের সাথে করতে গেলে তখন কি হবে, উইথ দ্য কাউন্ট আর একটু এক্সটেনশন যাব, 1 2 and stay, আরও ডিফিকাল্ট, and back 1 2 and stay 1 2 3 4 and with the count 1 2 3 4 and curl all the way up. Fine and relax. তাহলে আমরা যেটা দেখছি যে যখন করলো প্ল্যাঙ্কে যাওয়ার পরে যখন আপনি আরও এক্সটেনশনে যাবেন, এখানে তখন একই ব্যাপার হয়, বরং আরেকটু কঠিন হয়। বল বা রোলারের সাপোর্ট বা ডিসঅ্যাডভান্টেজ সে পাচ্ছে না, কিন্তু হাতটা যখন আরও বেশি সামনে যাচ্ছে তখন শরীর আরও বেশি নিচে নামছে এবং তখন ব্যালেন্স রাখাটা আরও বেশি ডিফিকাল্ট। আরেকবার আমরা দেখি নিই। ওকে, অ্যান্ড ডাউন and with the count 1 2 3 4 and stay 1 2 3 4 and go front 1 2 3. yes, this is the difficult part. Okay, and come back. yes, and with the count 1 2 3 4 and curl up all the way. Fine, nice, nice, perfect. So আমরা মনে হয় যে আরেকবার খুব দ্রুত দেখে ফেলি যে প্রপস দিয়ে লিও যাও, প্রপস দিয়ে কিভাবে, ফ্রি হ্যান্ডে কিভাবে, বল দিয়ে কিভাবে, রোলার দিয়ে কিভাবে। হ্যাঁ, একবার সবাই একবার। ওকে, অ্যান্ড গো, yes and stay for a bit and then curl back. সুন্দর। তো এটার ভাবার কিছু নাই যে আমার এই নাই এই জন্য এটা করতে পারবো না, ওই নেই এই জন্য আমি জিমে যেতে পারছি না বলে আজকে আমি এই ব্যায়ামটা করতে পারছি না, বা আমার কাছে এই মেশিনটা নাই জন্য বা ওটার জন্য। আসলে ইচ্ছা থাকলেই উপায় হয়, আপনি যে কোনো সময় যে কোনোভাবেই কিন্তু আপনি ব্যায়ামটা করতে পারেন, শুধু একটু গাইডেন্স, শুধু একটু আইডিয়ার ব্যাপার। প্রিয় দর্শক, আমরা জানি পেয়ারা অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু একটি ফল, তাই চলুন একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই পেয়ারার গুণাগুণ সম্পর্কে। উচ্চ আঁশ সমৃদ্ধ আরেকটি ফল হচ্ছে পেয়ারা। এই পেয়ারা গ্রীষ্মকালীন ফল হলেও সারা বছর পেয়ারা টুকটাক কিছু না কিছু পরিমাণে পাওয়া যায়। এই পেয়ারা কাঁচা বা পাকা অর্থাৎ রঙিন যে পেয়ারাটা পাওয়া যায় সেটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। উচ্চ আঁশ সমৃদ্ধ একটি ফল হচ্ছে পেয়ারা। এই পেয়ারা লো কোলেস্টেরল একটি ফ্রুট, যাতে কোলেস্টেরলের পরিমাণ নাই বললেই চলে। এটি উচ্চ আঁশ সমৃদ্ধ, যা কোলন ক্যান্সার প্রতিরোধ করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকারী উপাদানকে বডিতে বৃদ্ধি করে। পেয়ারায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পনিফেলন, তারপর হচ্ছে ফ্ল্যাভিনয়েড, ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করে এবং অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। প্রতি 100 গ্রাম পেয়ারাতে 225
মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি পাওয়া যায়। পেয়ারা কোলন ক্যান্সার, কনস্টিপেশন এগুলো প্রতিরোধ করে এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে, অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, সেটা তো আগেই বলেছি। এছাড়াও এর বিদ্যমান অন্যান্য যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে সেগুলো লাংসের সুস্থতা বজায় রাখে, ওরাল ক্যাভিটি ক্যান্সার প্রতিরোধ করে এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পেয়ারা খেলে আপনার বিভিন্ন ধরনের মিনারেলস বা খনিজ উপাদানগুলো আপনারা বডিতে পাচ্ছেন, যেগুলো বডি ইমিউন সিস্টেমকে ডেভেলপ করবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। যাদের কানে সমস্যা আছে তারা তেল মিশ্রিত তুলা কানে দিয়ে গোসল করুন, এতে কানে পানি ঢোকার ভয় কমে যাবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে। টেম্পোরামেন্টাল জয়েন্ট বলতে বোঝায় যে নিচের ছোঁয়া, যেটাকে ম্যান্ডিবল বলে, এটার যে হেডটা, এটাকে আমরা সাধারণত জয়েন্ট, এর চারিদিকে যে জয়েন্ট ক্যাভিটিটা হয়, উপরে আমাদের যে স্কাল বোন, যেখানে টেম্পোরাল বোন থাকে, তার সঙ্গে এই জয়েন্টটা তৈরি হয় বলে এটাকে বলা হয় টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।